জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, হামলায় দমে না যাওয়ার হুঁশিয়ারি। হাসিনার শাসনামলে বাগিয়ে নেন পূর্বাঞ্চলের 10 কাঠা প্লট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুলের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ দুদকে, বিচারের মুখোমুখি করার দাবি। এবং শুল্ক ইস্যুতে চলতি সপ্তাহে ফের বৈঠকে বসছে ঢাকা ওয়াশিংটন। চীনা পণ্যের আমদানি কমাতে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র, মত অর্থনীতিবিদদের। রুলস অব অরিজিন শর্ত শিথিল চান উদ্যোক্তারা। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। চলতি মাসে জুলাই সনদ না হলে ঐকমত্য কমিশন ও সরকার স্থায়ী দায়ী থাকবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মৌন মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল। ঢাকার 2 অংশে হওয়া এই মিছিলে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী। ঢাকার উত্তরের কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন মিরপুরের পল্লবীতে। 12 নম্বর থেকে মৌন মিছিল শুরু হয়ে 5.5 কিলোমিটার পথ অতিক্রম করে যা শেষ হয় শেওড়াপাড়ায়। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত্য। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে দায়ী থাকবে ঐক্যমত কমিশন ও অন্তর্বর্তী সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। এদিন ঢাকা দক্ষিণের মৌন মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় মালিবাগে। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ নেওয়া জামাতও শহীদদের নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের লাশকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে, তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে চেপে বসেছে। তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। একটি দল বিভ্রান্ত ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, স্থানীয় নির্বাচনের ম্যান্ডেট নেই এই সরকারের। আর যারা আগে স্থানীয় সরকার ভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য অসৎ। বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল ও শোক র্যালি করেছে বিএনপি। জুলাই শহীদদের স্বীকৃতি সহ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতাকর্মীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি। মৌন মিছিল ও শোক র্যালিতে শহীদদের স্মরণ করল দলটি। শুক্রবার বিকেলে বরিশাল শহরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বের করা হয় শোক র্যালি। এতে তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপি নেতারাও অংশ নেন।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাশের দেশের প্রভুদের কথা শুনে শেখ হাসিনা দেশের মানুষের উপর অত্যাচার করেছে। এনসিপির নেতাকর্মীদের মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা শুনে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে তাদের গোপালগঞ্জে যাওয়া বন্ধ করতে হবে। আর এ কারণেই এনসিপি নেতাদের উপর হামলা করে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। 16 বছর বর্বর অত্যাচার করেছেন এই দেশের লোকের উপর। আরেকটি পার্শ্ববর্তী দেশের প্রভুদের কথা শুনে সেই শেখ হাসিনা পারে না। আসলে যারা জনগণের বিরুদ্ধে যায়, যারা মানুষ হত্যা করে নিজের গদি সামলাতে চায়, আলটিমেটলি তারা পারে না। নতুন রাজনৈতিক দল ছাত্ররা গঠন করেছে, তারা ঘোষণা দিয়েছে মার্চ ফর গোপালগঞ্জ। এই ঘোষণার কথা শুনে শেখ হাসিনা গোপালগঞ্জের তার দলের লোকদেরকে, যুবলীগ ছাত্রলীগ যারা ঘাপটি বেড়ে আছে, তাদেরকে বলেছে তোমরা সেখানে তাদেরকে যেতে দেবে না যে কোনো মূল্যে। যে কোনো মূল্য মানে যারা যাবে তাদেরকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। এইটা শেখ হাসিনার নির্দেশ। আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে, তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান বিএনপির নেতারা। তারা যে অর্থে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আত্মত্যাগ করেছেন, সেটা যেন আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত বিজয় সূচিত হয়। আগামী ইলেকশন কিন্তু বিগত যে কোনো ইলেকশনের চাইতে কঠিন হবে। কাজেই আপনাদেরকে আগামী ইলেকশনের জন্য মাঠে নামার জন্য আমি আহ্বান করি। জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে বলে এ সময় অভিযোগ করেন নেতারা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে এ কথা বলেন তারা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপার মার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে, কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। বিকেলে নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ মোড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা, শেষ হয় চাষারা মোড়ে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আমি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, পরিবার, মাফিয়া ও গডফাদার তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জকে আগের পথে আর হাঁটতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার
আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 18তম দিনের কর্মসূচি। মাসুদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আজ সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলাম। সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে আশাবাদী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে কথা জানান তিনি। এ সময় তিনি জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর সহযোগিতা চান এবং চলাচলে সাময়িক অসুবিধা হবে জানিয়ে এজন্য দুঃখ প্রকাশ করেন। সারা দেশ থেকে সমাবেশে অংশ নেওয়ার লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন বলেও জানান সেক্রেটারি জেনারেল। নানা ইস্যুতেই সাম্প্রতিক সময়ে ফুটে উঠছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মতভিন্নতা হিসেবে দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রা পথে ফেরা। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এদিকে একজন বিশ্লেষক বলছেন এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভাই রবিনের রিপোর্ট। মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে, এর বাইরে যেটা থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে। আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে, তবে এটা যেন মত বিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাহলে মত বিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ, অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশি শক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি বেশি দিন ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য, কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি নিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সুফল আনবে না। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে।
অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবদান স্মরণে পালন করা হলো প্রতিরোধ দিবস। হাতিঝিলের রাতের আকাশে ড্রোন শোতে ভেসে ওঠে সংগ্রামের চিত্র। গানে গানে স্মরণ করা হয় জুলাই শহীদদের। শিক্ষার্থীরা ছাড়াও পুরো আয়োজনে অংশ নেন সাধারণ মানুষ। বর্ণিল আলো ও ড্রোন শোয়ের মাধ্যমে হাতিঝিলে রাতের আকাশ আলো করে ভেসে ওঠে জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতার সংগ্রাম ও বিপ্লবী স্লোগান। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢল নামে সাধারণ মানুষের। ২৪-এর 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সারা দেশে আন্দোলনে ছড়িয়ে পড়ে বারুদের মতো। সেই দিনটি স্মরণে শুক্রবার সন্ধ্যায় হাতিঝিলের অ্যাম্ফি থিয়েটারে পালন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। এ আয়োজনে উপস্থিত ছিলেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ শহীদ পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে গড়ে তোলা প্রতিরোধের ওপর চলচ্চিত্র প্রদর্শিত হয়। দ্রোহ ও বিজয়ের গানে স্মরণ করা হয় জুলাই শহীদদের। মঞ্চ ঘিরেছিল বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ হাজারো দর্শক। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল জাতিসংঘের মানবাধিকার কমিশন। 3 বছর মেয়াদের সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ OHCHR। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সহায়তায় অফিস খোলার বিষয়ে 3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্মারকলিপিতে স্বাক্ষর করে। সমঝোতা স্মারক সইকে বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করেন ভলকার তুর্ক। নতুন মিশনটি বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন OHCHR। আওয়ামী লীগের শাসনামলের 96টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত 5 বছর শেষ হবার আগে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। একই সঙ্গে নতুন করে পর্যবেক্ষণ নীতিমালা জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2 দফায় 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় কাজী হাবিবুল্লাহ আওয়ালের নির্বাচন কমিশন। শুরু থেকে এসব সংস্থার বিরুদ্ধে ছিল পক্ষপাতিত্ব ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। বৃহস্পতিবার সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করে কমিশন, জারি করে নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালাও। অন্যদের পারফরমেন্সটা কি ছিল, সুতরাং একেবারে হোলসেল 96টাকে বাদ দেওয়া। অনেকে হয়তো জেনুইন নোট পড়তে পারে, একটু সময় নিয়ে যদি দেখা যায় যে তাদের আগের রেকর্ড কি। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025-এ একজন পর্যবেক্ষকের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক, যা আগে মাধ্যমিক ছিল। ভোটের পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রস্তুতে এখন থেকে পর্যবেক্ষক সংস্থা তাদের কর্মকর্তাদের নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন মোট 3 দিনের জন্য মোতায়েন করতে পারবে। আগে শুধু ভোটের দিনই দায়িত্ব পালন করতেন। একদম এসএসসি পাস করা ছেলেগুলি এসে তারা এই ম্যানুয়ালগুলি জানা, দেশের কনস্টিটিউশন সম্বন্ধে জানা, কি কি কাজ করতে হবে এটা বোধগম্য হওয়া একটু কঠিন। কোয়ালিটি অবজারভার পেলে 21টা হলে বেশ পাওয়া যাবে। একটা গ্রুপ থাকার দরকার, তারা লং টার্ম অবজারভেশন করবে, মাইনরিটিদের সঙ্গে কীরকম ব্যবহার করছে, তারা সমস্ত রাজনৈতিক দলগুলি শক্তি ব্যবহার করছে কিনা এটা দেখছে। এটা কিন্তু অন্তত তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়ে যাওয়া উচিত। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন কাউকে নয়, শুধুমাত্র সুশাসন ও গণতন্ত্রের জন্য যারা কাজ করবে তাদের নিবন্ধন দেওয়া হবে পর্যবেক্ষক সংস্থা হিসেবে। নীতিমালার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যে সমস্যার কারণে বিগত সরকারের আমলে পর্যবেক্ষকরা দলীয়
ভাবে তারা তাদের পর্যবেক্ষণের কাজটা করেছে। নির্বাচন পর্যবেক্ষক আসলে এইটা আমার কাছে কেন জানি মনে হয় এটা নির্বাচনকে লেজিটিমেসি দেওয়া। রাজনৈতিক দলগুলো যদি তাদের সদিচ্ছাটা প্রকাশ করে এবং সরকার যদি নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন সমস্যা হওয়ার কোনো কারণ দেখি না। আর ইন্টিগ্রিটি আর কোয়ালিটি শুধু ইলেকশনের থাকবে আর আমি যারা পর্যবেক্ষণ করছি আমাদের থাকবে না, তা তো হতে পারে না। আমারও ট্রান্সপারেন্সি থাকতে হবে, আমারও ইন্টিগ্রিটি থাকতে হবে, আমারও তোমার কোয়ালিটি থাকতে হবে। অবজারভারদের কাজ হচ্ছে ওয়াচডগ হিসাবে কাজ করা, অ্যাকাউন্টেবিলিটিটাকে, ট্রান্সপারেন্টিটাকে সুনিশ্চিত করা। কমিশনের নির্দেশনা পেলে নতুন করে নিবন্ধন দেওয়ার কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট বিভাগ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিরুদ্ধে অবৈধভাবে প্লট নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট মাত্র 6.5 লাখ টাকায় আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় বাগিয়ে নেন তিনি। ইতিমধ্যে দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় পরবর্তী পদক্ষেপ নিতে সুপারিশ করেছে দুদকের অভিযানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের এই কারিগরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের 1 নম্বর সেক্টরের 201 নম্বর রোডে এই 10 কাঠার প্লটটি অস্থায়ী আবাস করেছেন মোর্শেদ আমেনা দম্পতি। 5 আগস্টের পর থেকে জমির প্রকৃত মালিকের খোঁজ না থাকায় ভিটেমাটিহীন নীলা মার্কেটের এই দোকানে টিনের ছাউনিতে আপাতত মাথা গোজার ঠাঁই মিলেছে। এটা খাইরুল সাহেবের প্লট অনেক হেরা গেছে গা, হেরা রায় না দেখা যে আমরা তো থাকতাছি যাওয়ার পরে থেকে দেখি কিছু কোয়া না, তাহলে হের প্লট আমরা কি নিতার মুঙ্গা মাতাত করে যদি বলা যে আমার প্লট ওইটা জানবো। দুদক বলছে এই প্লটটি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। 2003 সালে বিচারপতি কোটায় প্লটটি বরাদ্দ পান তিনি। তবে নিয়ম মাফিক কিস্তি না দেওয়ায় এই প্লট বরাদ্দ স্থগিত রাখে তৎকালীন রাজউক কর্তৃপক্ষ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের প্লট পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন খায়রুল হক। মানা হয়নি কোনো নিয়ম নীতি। আওয়ামী সরকারের প্রভাবে কিস্তি সহ সুদ পরিশোধ না করে 20 লাখ টাকার প্লট মাত্র 6.5 লাখ টাকায় বাগিয়ে নেন। সম্প্রতি অভিযানে যে দুদকের টিম অনিয়মের সত্যতা পায়, নেওয়া হচ্ছে পরবর্তী পদক্ষেপ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিধি বহির্ভূতভাবে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের নামে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযানকারী টিম অনিয়মের সত্যতা পেয়েছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই বিচারপতিকে বিচারের মুখোমুখি করতে হবে। 10 কাঠার প্লট নিয়ে দুর্নীতি করে কয় কোটি টাকার দুর্নীতি করেছে, এটা তো কোনো বিষয়ই না। এক বিষয় হলো সেই জাতিকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর জন্য তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর বলা হয় ABM খায়রুল হককে। 5 আগস্টের পর লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তাসলিম তৌহিদ। হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপির ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং হামলার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বাকি জেলাগুলোতে এনসিপির পদযাত্রা নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন নেতারা। বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা ও জুলাই আগস্ট গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশ করে দলগুলো। এ সময় গোপালগঞ্জে ফ্যাসিবাদের সন্ত্রাসী কার্যক্রম দেশের স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেন বক্তারা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া এখনও জুলাই আগস্ট গণহত্যাকারীদের বিচার না হওয়ার নিন্দা জানান বক্তারা। শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে নেককারজনক হামলা করেছে, এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই। সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, ছাত্রলীগ পাওয়া যাবে,
আওয়ামী লীগের নেতৃত্ব পাওয়া যাবে, জনগণ প্রতিরোধ করবে। জুলাই যোদ্ধারা গোপালগঞ্জ গিয়েছে, গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ দোষরদেরকে প্রতিরোধ করে নাই। যারা হিংস্র প্রাণী, আওয়ামী লীগ তাদের একটি শাখা। রাজাকার বলে যে স্লোগান দেন তা জিয়াউর রহমানের বিরুদ্ধেই হয়ে যায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বিকেলে জামালপুরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিকে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দিয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, 5 আগস্টের পরে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন, সবাইকে রাজনীতির অধিকার দিলেন, মানুষ রাজনীতি করবে, সবাই কথা বলবে, ভেদাভেদ থাকবে না, রাজাকার কে আলবদর কে আশামস থাকবে না। জিয়াউর রহমান ছিলেন প্রেসিডেন্ট, শাহ আজিজুর রহমান সিভিলিয়ান ছিলেন প্রধানমন্ত্রী। আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে? একজন রাজাকার। অথচ আমাদের দেশের যারা বিএনপি করে, ছাত্র দল করে, বন্ধুরা জানিই না। আজকে রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে। 5ই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু জ্বালিয়ে রাখছে, নিভাবার মতো সুযোগ পাচ্ছে। এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন, এখন আমরা রাজপথ থেকে উঠি নাই, চাঁদাবাজদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। রাজনৈতিক শাসনতন্ত্র পরিবর্তনে পিআর একটি উত্তম পদ্ধতি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে রাজধানীর মেরুলবাড্ডায় জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান স্মরণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় নুরুল হক নূর বলেন, যারা পিআর পদ্ধতি বোঝেন না তাদের রাজনীতি ছেড়ে ঘুমানো উচিত। তিনি আরও বলেন, 5 আগস্টের পরে অনেক দলের আচরণ আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। চাঁদাবাজি দখলদারিত্বের মধ্যেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শাসনতন্ত্রের মৌলিক পরিবর্তনের জন্য আমরা মনে করি আনুপাতিক হারে নির্বাচন একটি উত্তম পদ্ধতি। যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান আপনারা। যারা বুঝে তারা রাজনীতি করবে। আমরা বলেছি আমরা পুরোটা পিআর পদ্ধতিতে দাবি করেছি, পুরোটা যদি নাও হয় অন্তত এইবার পরীক্ষামূলকভাবে উচ্চ কক্ষের 100 আসনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক। দেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ভবিষ্যতেও যেন কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য টেলিযোগাযোগ আইনের সংশোধন করা হবে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। স্টারলিংকের সেবা সম্পর্কে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, উপকূলীয় বন্যার আশঙ্কায় থাকা এলাকাসহ পিছিয়ে পড়া এলাকাগুলোতে স্টারলিংকে ইন্টারনেট সংযোগ সবার আগে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায়, বন্যা প্রবণ এলাকাগুলোতে, অর্থাৎ আমাদের যারা এতদিন হাই স্পিড ইন্টারনেটের বাইরে ছিল তাদের সাথে কিভাবে কানেক্ট করব সেই ইউজ কেসগুলো সামনের দিনে ডেভেলপ করা হবে। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করব না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করব। নন ডিসক্লোজ চুক্তির আওতায় চলতি সপ্তাহে শুল্ক ইস্যুতে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ মার্কিন আলোচনা। যে আলোচনায় বড় ইস্যু রপ্তানি পণ্যে 40% মূল্য সংযোজন করার রুলস অফ অরিজিনের মতো কঠিন শর্ত, যা শিথিল না হলে বড় ধাক্কা খাবে দেশের পোশাক খাত, এমন দাবি উদ্যোক্তাদের। অর্থনীতিবিদরা বলছেন, চীনের ওপর বেশি আমদানি নির্ভরতা কমাতেই বাংলাদেশকে চাপে রাখছে ওয়াশিংটন। তাই শর্ত মানার ক্ষেত্রে সরকারকে যেমন ধীরে চলার নীতি অনুসরণ পরামর্শ, তেমনি উদ্যোক্তাদের পণ্যভিত্তিক বিকল্প বাজার খোঁজার তাগিদ দিচ্ছেন তারা। ইয়ানুর শিফাতের রিপোর্ট।
ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে নিজেদের সবচেয়ে বড় ক্রেতা অথবা সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যে কোনো একটি বেছে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছর রফতানি হওয়া $840 কোটি আয়ের মধ্যে 735 কোটি এসেছে তৈরি পোশাক থেকে। আবার 2023-24 অর্থ বছরে চীন থেকে $16.63 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানি ব্যয়ের 26% বেশি, যার প্রায় 80% বেশি তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন, চীন থেকে অধিক আমদানি নির্ভরতা কমাতেই বাংলাদেশকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তুলা আমদানি করতে পারি এবং এইটার কারণে যদি আমাদের এই মূল্য সংযোজনের যে শর্ত রয়েছে এবং অন্যান্য শর্ত, বিশেষ করে যে এখানে যে শুল্ক, সেটা যদি আমরা কমাতে পারি তাহলে সেটা আমাদের জন্য লাভজনক। ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সূত্রের তথ্য, নন ডিসক্লোজড চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র চলমান শুল্ক আলোচনায় যেসব শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন, তার মধ্যে রয়েছে রুলস অফ অরিজিনের মতো কঠিন শর্ত, যে শর্তে মার্কিন বাজারে রফতানির জন্য বাংলাদেশি পণ্যে 40% স্থানীয় মূল্য সংযোজন করতে হবে। এতে নিটওয়ার খাত তুলনামূলক কম চীন নির্ভর হলেও বড় চাপের মুখে পড়বে ওভেন পোশাক খাত, কারণ এ খাতের জন্য প্রয়োজনীয় কাপড়ের প্রায় 70%ই আসে চীন থেকে। আমরা এখন ম্যানমেড ফাইবারের দিকে এগোচ্ছি, সেইখানে আসলে কাপড়ের দাম এত বেশি থাকে যে বিদেশ থেকে সেই কাপড়টা আমদানি করার পরে 40% ভ্যালিডেশন বাংলাদেশে করাটা আসলে প্রায় অসম্ভবই হয়ে যাবে। এক্ষেত্রে মূল্য সংযোজন বাড়ানোর পাশাপাশি পণ্য ভিত্তিক বাজার খোঁজার উপর জোর দেন অর্থনীতিবিদরা। আমাদেরকে একটা রিস্ট্রাকচারিং করতে হবে, যেখানে নাকি 40%-এর কম ভ্যালু এডিশন, ওগুলো হয়তো আমরা অন্য দেশে পাঠাবো, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবো হলো যেখানে 40%-এর বেশি। আমাদেরকে সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমাদের মধ্যমেয়াদী একটা কৌশল নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এছাড়া আশঙ্কা রয়েছে ট্রান্সশিপমেন্ট শুল্ক আরোপ নিয়েও, যেমনটা ভিয়েতনামের বেলায় করেছে যুক্তরাষ্ট্র। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর থেকে বন্ধ রয়েছে বেনাপোল পেট্রোপোল বন্দরে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মাসিক সভা। এতে দিন দিন বাড়ছে বাণিজ্য সংকট, নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। স্থায়ীভাবে বৈঠকের চেষ্টা করা হলেও কাজ হয়নি। চলমান সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। স্থলপথে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যের 80% হয়ে থাকে বেনাপোল ও পেট্রোপোল বন্দর ব্যবহার করে। এই বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার মুখে পড়ে দুই দেশের ব্যবসা। এসব সমস্যার সমাধানে 2006 সালে দুই দেশের যৌথ সম্মতিতে সরকারি পর্যায়ে বন্দরের শূন্য রেখায় মাসিক বৈঠকের চালু হয়। প্রতি মাসে একবার করে বন্দর, কাস্টমস ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা এই বাণিজ্য সভায় অংশ নিতেন। তবে গেল 5 আগস্টের পর সভা বন্ধ রয়েছে। এতে নানা সমস্যায় বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক সময়ের চেয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কমেছে 60%। বাণিজ্য বৈঠক বন্ধ থাকায় দিন দিন বাড়ছে সংকট। আমরা মনে করি যে এই কার্যক্রমটা চলমান হওয়া উচিত, তাহলে কি ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আরও গতিশীলতা পাবে এবং কোনো সমস্যা যদি তৈরি হয় সেই সমস্যাগুলো আমরা উভয় দেশের এই যৌথ কমিটি আলোচনা করে সেগুলো সমাধান করতে পারবো। বাণিজ্য গতিশীল রাখতে মাসিক বৈঠক চালু রাখা জরুরি বলে মনে করেন ভারত বাংলাদেশ ল্যান্ড পোর্টস চেম্বার কমার্সের নেতা। একটা মাল বাংলাদেশে পৌঁছলে বিভিন্ন জটিলতা দেখা দেয়, কোনো ক্ষতিগ্রস্ত হলে সেটা রপ্তানিকারকের প্রতিনিধির স্পট পরিদর্শন করতে হয়। আমাদেরও ইন্ডিয়াতে এক্সপোর্ট বেড়েছে। এই অবস্থায় বাণিজ্য বৈঠক আয়োজনে সরকারের হস্তক্ষেপ চান বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। সরকার যদি আমাদেরকে বৈঠক করার বিষয়ে অনুমতি দেবে, বৈঠক করার কথা যদি সরকার আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা সাথে সাথে সেই বৈঠকটিতে অংশগ্রহণ বা আয়োজন করব। বছরে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে 40,000 কোটি টাকার পণ্য আমদানি ও 10,000 কোটি টাকার পণ্য রফতানি হয়ে থাকে। সময় সংবাদ, বেনাপোল। ভোরের সময় আরো থাকছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, পানিতে আমরা অনেক কষ্ট পাই। রেস কোর্স যেটা, এটা পুরোটাই কিন্তু একটা প্রাকৃতিক জলাশয় ছিল, অনেকদিন ধরে পানিটা ধারণ করার মতো একটা ডুবে যায় ফেনী উত্তরের 3 উপজেলা। এতে পানিবন্দী হয়ে পড়েন কয়েক লক্ষাধিক বাসিন্দা। অথচ বন্যা থেকে রক্ষায় 150 কোটি টাকায় মুহুরী, রহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। আর সেই বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। সংশ্লিষ্টরা আশ্বাস দিলেও মেলে না সমাধান।
মেগা প্রকল্প ছাড়া এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। মুহুরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ত্রিপুরার লুসাই পাহাড় হতে উৎপন্ন হয়ে পশ্চিমে ফেনী জেলার পরশুরাম উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অন্যান্য নদীর মতো জোয়ার ভাটার স্রোতধারা নেই এই নদীর। শুধু ভারতের পানি এই নদী দিয়ে ভাটের দেশ হিসেবে বাংলাদেশে আসে। কিন্তু আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত ফেনীর মানুষের যুগ যুগ ধরে ক্ষতি করছে। তাদের পানি আগ্রাসনের শিকার ফেনী সহ সীমান্তের বিস্তীর্ণ জনপদ। শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখায় নদী শুকিয়ে চৌচির হয়ে যায়, ফলে কৃষকরা পানির অভাবে কৃষিকাজ করতে পারেন না। আবার বর্ষা মৌসুমে তাদের অতিরিক্ত পানি আগাম কোনো সতর্কতা ছাড়াই ছেড়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে ভাটির এই জনপদকে। কৃষি মৎস্য নষ্ট হইতে হইতে এক প্রকার আমরা সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে। বন্যার এলাকায় আমাদের রাস্তাঘাট অনেক বিলীন হয়ে গেছে। এসব মানুষের জানমাল ও কৃষি সম্পদ বাঁচাতে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর তীরে ১৫৫ কোটি টাকা ব্যয়ে ১২২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০১১ সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হলে পরের কয়েক বছর বন্যামুক্ত ছিল স্থানীয়রা। ২০১৩ সালে আকস্মিকভাবে বাঁধের ৩টি অংশ ভেঙে যায়। ২০১৭ থেকে ২০২৫ এ সময়ের মধ্যে শুধু মেরামত ব্যয় হয়েছে ৫০ কোটি টাকার বেশি। বছর বছর সরকারের কোটি টাকা গচ্ছা দিয়েও মিলছে না সুফল। এজন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি ক্ষোভ ভুক্তভোগীদের। টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। নদীর পাশে বাঁধ, যার কারণে পানি বাড়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে। আমাদের নদীগুলো সর কাটতে হবে, বড় আকারে বেরিবাঁধটা বাঁধতে হবে, পাহাড়ি লাল মাটি এনে আর ভালোভাবে এই বাঁধটা নির্মাণ করতে হবে। সেজন্য উপযুক্ত বাঁধের প্রয়োজন। মেগা প্রকল্পের আওতায় বাঁধের কাজ করা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে ড্রাফট ফাইনাল রিপোর্ট সাবমিট করছি এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা ডিবিপি দাখিল করছি ৭,৩৪০ কোটি টাকা। ভারী বর্ষণ ও উজানের ঢলে গত ৮ জুলাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভেঙে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়। ১৫ জুলাই থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হলে প্রাথমিক ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়। সরকারি হিসেবে জেলায় ২৩০০ পুকুরের অন্তত ৮ কোটি ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে গেছে ৮,০০০ হেক্টরের বেশি জমির ফসল। বন্যার পানিতে সড়কের একটি বড় অংশ বিলীন হয়ে গিয়েছে। চলাচলের সুবিধার্থে স্থানীয়রা নিজেদের অর্থায়নে সাঁকো তৈরি করেছে। ফেনী সড়ক বিভাগ বলছে এই বন্যায় জেলার ১২৬টি সড়কের প্রায় ৩০০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে ব্যয় ছাড়াতে পারে ১০০ কোটি টাকার বেশি। অন্যদিকে ক্ষতি পুষিয়ে নিতে বানবাসীদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে পুনর্নির্মাণ অথবা যাদের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা কাজ করব। ২০২৪ সালে বাঁধের ১০২টি স্থানে ভেঙে শুধু ফেনী নয়, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। সেই বন্যায় শুধু ফেনীতেই বিভিন্ন খাতে ক্ষতি ছাড়িয়ে যায় ৩,০০০ কোটি টাকার বেশি। ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এই নদীর দুতীরে বাঁধ নির্মাণ সহ স্থায়ী সমাধানে সরকার ৭,৩৪০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। তবে স্থানীয়দের দাবি, সেই প্রকল্প যদি বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ টাস্কফোর্সের মাধ্যমে বাস্তবায়ন করা না হয়, তাহলে অতীতের মতো এই সমস্যার সমাধান হয়তো ভবিষ্যতেও মিলবে না। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বর্ষায় এত বৃষ্টির পরও কমছে না গরমের তীব্রতা। রাজধানী সহ সারা দেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়াবিদ জানান, জুন থেকে সেপ্টেম্বর উষ্ণ বৃষ্টি হয়, তাই এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা, যে কারণে অধিক বৃষ্টির পরও কমে না গরমের তীব্রতা। কখনো ঝিরিঝিরি, কখনো ভারী চলতি বর্ষা মৌসুমে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। তবে এত বৃষ্টির পরও কমেনি গরমের তীব্রতা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কয়েকদিন যে বৃষ্টিটা হলো সেই তুলনায় আবহাওয়া ঠান্ডা হওয়ার কথা ছিল,
কিন্তু গরম কমতেছে না। বৃষ্টি হচ্ছে এর পরক্ষণেই অতিরিক্ত তাপমাত্রা আরো বাড়তেছে। বৃষ্টি বেশি হওয়ার পরেও ঠান্ডা হচ্ছে না। স্বাভাবিকভাবে বৃষ্টি হলে যেটা আমরা অনুভব করি একটু ওয়েদারটা কুল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট এখন যেটা দেখতেছি তাপমাত্রাটা দ্বিগুণ। গরমের কারণ হিসেবে মৌসুমি বৃষ্টির বিশেষ বৈশিষ্ট্যের কথা জানান আবহাওয়াবিদ। বলেন, জুন থেকে সেপ্টেম্বরে দেশে উষ্ণ বৃষ্টি হয়। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা, যার কারণে অধিক বৃষ্টির পরও কমে না গরমের তীব্রতা। বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 85% উপরে রয়েছে সারা বাংলাদেশে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে গরমের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পায়। জলীয় বাষ্প নিঃসরণের মাধ্যমে ঠান্ডা হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা শরীরকে তেমন ঠান্ডা করতে পারি না, ফলে আমরা ঘেমে যাই এবং আমাদের খুব স্যাঁতসেঁতে লাগে এবং গরমের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পায়। জুলাইকে বৃষ্টিপ্রবণ মাস উল্লেখ করে আবহাওয়া অফিস বলছে, সার্বিক তথ্য উপাত্ত বিবেচনায় মাস জুড়েই থাকবে এমন আবহাওয়া। এই জুলাই মাসের বাকি যে কয়েকদিন বাকি আছে প্রত্যেক দিনই বৃষ্টি হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর হবে 10 লাখ, এমন প্রলোভনে মিস্ট্রাল এআই নামে একটি ভুইফোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন 5-6 লাখ মানুষ। এর মধ্যে গাজীপুরে আছেন 2000 মানুষ। মাত্র 2 মাসে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা কোম্পানিটির মালিক হিসেবে তুলে ধরা হয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসকে। প্রতারক চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। কোম্পানির মালিক বিল গেটস, যিনি একাধিকবার সারা বিশ্বের জমকালো আয়োজনে অংশ নেয়া এরা সবাই মিস্ট্রাল এআই নামের একটি প্রতিষ্ঠানের সদস্য। চলতি বছর জুনে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নামকরা রেস্টুরেন্টে। আমি অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা আছি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। প্রতিষ্ঠানটিতে 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর তা 10 লাখে রূপ নেবে, এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। আশ্চর্যের বিষয়, অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন, বিল গেটস। মাত্র 2 মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। তথ্য বলছে, গাজীপুর থেকেই প্রায় 2000 মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। আমরা যে বড় অ্যামাউন্টগুলো যেগুলো লাগাইছি, মানে ইনভেস্ট করছি, সেই প্রোডাক্টগুলো আমাদের আটকে আছে। অ্যাপসে কোনো কাজ করছে না, টাকা উত্তোলন করতে পারতেছি না। বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের। আইএসও সনদপত্র এটা আমাকে দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা যে অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারেনি। বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আগে থেকে এ ধরনের ওয়াকিবহাল ছিলাম না, যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। এখন যেহেতু অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। শুধু অর্থ আত্মসাৎই নয়, রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। কনক, আপনাকে ধন্যবাদ। সময় নগর উন্নয়নের নামে একের পর এক ভরাট হচ্ছে কুমিল্লা নগরীর জলাধার, পুকুর ও খাল। কোথাও গড়ে উঠছে আবাসন, কোথাও সরকারি আবাসন ভবন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। তবে জলাধার রক্ষায় আইন প্রয়োগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বাহার রাহানের তথ্যচিত্রে দেখব রিপোর্ট। কুমিল্লার কালিয়াজুড়ি মৌজা একসময় ছিল অতিথি পাখির কলকাকলি। বর্ষার পানি জমে গড়ে উঠত প্রাকৃতিক জলাধার। আজ সেখানে গড়ে উঠেছে সুউচ্চ অট্টালিকা। কারারক্ষীদের জন্য নির্মিত হচ্ছে আবাসন। শুধু এই প্রকল্প নয়, নগরীর সাপাহার এলাকায় ভরাট হয়েছে লস্কর পুকুর। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে বাড়িঘর ও দালান কোঠা। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে, অভিযোগ স্থানীয়দের। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, জমে আমরা পানিতে পড়ে থাকি এবং পানিতে আমরা অনেক কষ্ট পাই। এটা সুন্দরভাবে অত্র এলাকার একটা ড্রেন করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। রেস কোর্স যেটা, এটা পুরোটাই কিন্তু একটা প্রাকৃতিক জলাশয় ছিল, অর্থাৎ বৃষ্টির পানিটা সেখান থেকে আস্তে আস্তে চারিদিকে চলে যেত, অর্থাৎ অনেকদিন ধরে পানিটা ধারণ করার মতো একটা জায়গা ছিল। একনেকে অনুমোদন পাওয়া কারারক্ষীদের আবাসন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে গণপূর্ত বিভাগ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মিলেছে অনুমোদন। প্রকল্পটা একনেক
একনায়িকা অনুমোদিত, আমরা ধরে নিতে পারি স্যার এটার সাথে রিলেটেড যত পেপারস এগুলো সবকিছু ওকেই ছিল, না হলে আসলে একনায়িকা অনুমোদন হয় নাই। গত ১.৫ দশকে ভরাট হয়েছে কুমিল্লা নগরীর বহু জলাধার ও পুকুর। গত ১৪ বছরে মাত্র ৮টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, যার কোনোটিরই কার্যকর সমাধান নেই। সবচেয়ে উদ্বেগজনক হলো প্রতিষ্ঠানটির কাছে নেই জলাধারগুলোর সুনির্দিষ্ট তালিকা। এতে হুমকির মুখে ভূগর্ভস্থ পানি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পুকুর থাকলে ভূগর্ভস্থ পানি রিসার্চটা সহজ হইতে এখন এটা কমে যাবে, ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাবে। এরপরে আগুন লাগলে পানি পাওয়া যেত, এখন পুকুর সহজে পানি পাওয়া যাবে না। তবে নতুন প্রজন্মের জন্য জলাধার রক্ষায় যথাযথ আইন প্রয়োগের কথা জানান জেলা প্রশাসক। বেশ কিছু ব্যক্তির মালিকানাধীন জলাশয় ভরাট করার পরে সেটা উদ্ধার করেছি এবং জলাধার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছি, এবং সরকারি সংস্থা যারা এই কাজগুলো করছে তাদের এই কাজটি যেন তারা করতে না পারে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসীর তথ্য মতে কুমিল্লা নগরীতে প্রায় ৭০০ জলাধার ছিল, বেশিরভাগ ভরাট হয়ে এখন আছে ১০০-র মতো। সময় সংবাদ, কুমিল্লা। গত ৮ বছরও শেষ হয়নি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৪ লেন উন্নীত করার কাজ। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রায় লেগে থাকে তীব্র যানজট, আর এতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এমন পরিস্থিতি। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া পর্যন্ত ৫১ কিলোমিটার মহাসড়ক ২ লেন থেকে ৪ লেনে উন্নীতকরণের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত ৮ বছরে প্রকল্পের একের আওতায় আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল বিশ্বরোড পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার সড়কের এক পাশ শেষ হয়েছে, কিন্তু অপর অংশের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এতে সড়কটি বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় থমকে যাচ্ছে যানবাহনের চাকা। দীর্ঘ যানজটের মাত্রা হবিগঞ্জের মাধবপুর ও কিশোরগঞ্জের ভৈরবে গিয়ে পৌঁছায়। যাত্রী ও পরিবহন চালকরা পড়েন চরম ভোগান্তিতে। এমন পরিস্থিতিতে সড়কটি ইটবালু দিয়ে সচল রাখার চেষ্টা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। খানাখন্দে ভর্তি, পানিতে ভর্তি, একটা গাড়ি আড্ডে রাখছে তো বাকিগুলো যাইতে পারে না গাড়ি। প্রচুর পরিমাণ গর্ত, একটা মহাসড়কের কোনোভাবেই এরকম অবস্থা কাম্য নয়। শাহবাজপুর থেকে এই পর্যন্ত হাইটে হাইটে আসছি ভাই। 10 ঘন্টা 5 ঘন্টা কি বলা সম্ভব? রাস্তা খারাপ, লোড ট্রাকগুলো আসতে পারে না, রাস্তা ফাইসা যায়, এর জন্য জাম হয়। সাময়িকভাবে হলেও আমাদের এলাকার মানুষের ভোগান্তি দূর করার জন্য এটা ফিলিংটা করে দেওয়া হোক, যাতে মানুষের কষ্ট। বাসগুলি ড্যান্সিং করে নাটকের মতো অভিনয় বাসগুলি করছে। অসংখ্য মানুষের ফ্লাইট মিস হচ্ছে, সাধারণ যাত্রী হসপিটালে যেতে পারছে না, ঢাকা যেতে হলে প্রচণ্ড ভোগান্তি শিকার হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, কিন্তু শুধু পুলিশ একা পক্ষে সম্ভব না। জেলা প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ৩০ জুন নির্মাণাধীন ৪ লেন মহাসড়কটির প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। নতুন করে চুক্তি নবায়ন করে সড়কটি মেরামতের চেষ্টা চলছে। আশুগঞ্জের মোড়টা এবং এই যে বিশ্বরোড চৌরাস্তা এই পর্যন্ত যে খানাখন্দগুলো আছে এগুলো ভরাট করে রাস্তাটা চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন শেষ হয়েছে। সো পরবর্তীতে আমরা মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি, সেই অনুমোদন এখনও আমরা পাইনি এবং সেটি অনুমোদনের পর্যায়ে রয়েছে। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন সড়কটি দিয়ে ৪ বিভাগের ২০টি জেলার অন্তত ২২,০০০ যানবাহন চলাচল করে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখা মিলছে না ইলিশের। সারাদিন নদীতে জাল ফেলে জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে, উঠছে না খরচের টাকাও। আর্থিক সংকটের মুখে ৬৫,০০০ জেলে পরিবার। ইলিশ কমার পেছনে নদীতে নাব্য সংকট, জলবায়ু পরিবর্তনকে কারণ হিসেবে দেখছে মৎস্য বিভাগ। মাঝারুল আনোয়ার টিপু রিপোর্ট। এখন ভরা মৌসুম, কিন্তু মেঘনায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এমন বাস্তবতায় চরম আর্থিক সংকটের মুখে লক্ষ্মীপুরের জেলে পরিবারগুলো। জেলেরা জানান, একটি নৌকায় ১০ থেকে ১২ জন মিলে নদীতে সারাদিন জাল টেনে ফিরছেন প্রায় শূন্য হাতে। এতে খরচের টাকাও উঠছে না। নদীতে যায় ৪,০০০ টাকা খরচ করে যায়, ২,০০০ টাকা মাছও পায় না। গ্যাসেবার যে মাছ হয়েছে তার ১০ ভাগের ১ ভাগ মাছও নাই। আমরা খুব সংকটে আছি, কোনো বাজার খরচা টরচা হয় না, আমরা এখন খুবই কষ্টে আছি। পরিবার লইয়া, ফলামান লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া অনেক খুবই আর হইতে আছি, আমরা কষ্টে আছি। এদিকে ইলিশ না থাকায় মাছঘাটগুলোতে নেই হাকডাক। প্রতিদিন যেসব আড়তে লাখ টাকার ইলিশ বিক্রি কিনি হতো সেগুলোতে নেমে এসেছে স্থবিরতা। আরদের লোকজন আছে, সবাই একই অবস্থা। আমরা সারাদিন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আমরা যে একদম বেকায়দায় আছি ইলিশ শূন্য ঘাট নিয়ে, তদ্রূপ জেলেরও
নদীতে যায় অনেক বেকায়দা আছে। মৎস্য বিভাগ বলছে নদীতে নাব্য সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের দেখা মিলছে না। যেহেতু নাব্যতা কম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানির ফ্লোটা ওইভাবে এখানে ওইরকম কাঙ্ক্ষিতভাবে হয় না। সেই হিসাবে আসলে ইলিশ মাছটা এখানে আমাদের কম ধরা পড়তেছে। এটাই আমরা কি মূল সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন, এর মধ্যে নিবন্ধিত জেলে 46,067 জন। জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের বিচরণ কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এতে সংকটে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কমলনগরের মতিরহাট মাছঘাট এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। সবুজ পাহাড় জুড়ে আনারসের মিষ্টি ঘ্রাণ। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি সদর উপজেলা সহ চিম্বুক এলাকার প্রতিটি পাহাড়ের ঢালে চাষ হয়েছে আনারস। আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় যাচ্ছে সারা দেশে। ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়ারা। সোহেল কান্তি নাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। সবুজ পাহাড়ের ঢালে সারি সারি শোভা পাচ্ছে পাকা আনারস। কাঁধে তুরুং নিয়ে বাগান থেকে বিক্রি উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত জুমিয়ারা। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি সদর উপজেলা আর চিম্বুক, লাইমিপাড়া, ফারুকপাড়া, শৈলপ্রপাত সহ বিভিন্ন পাহাড়ে চাষ হচ্ছে আনারস। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় চারা এবং মে জুন মাসে বিক্রির উপযোগী হয় আনারস। পাহাড়ের মাটি ও আবহাওয়া আনারস চাষের উপযোগী হওয়ায় এবার ফলনও হয়েছে ভালো। বান্দরবানের পাহাড়ে উৎপাদিত আনারস বিক্রি হচ্ছে স্থানীয় হাট বাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে। জায়ান্ট কিউ আনারস আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ভালো। বর্তমানে প্রতি জোড়া বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। এসব আনারস যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। বেচা কেনা খুব ভালো আছে, এটা খুব মিষ্টি। ছোট থেকে 25 বা 20, 30 কতটুকু অ্যাভেলেবেল আমরা বিক্রি করতে পারি। এখানে নিয়ে আসলে ভালো ভালো করে বিক্রি করতে পারি আমরা। পাহাড়ে আনারসের উৎপাদন বাড়াতে কৃষকদের নানা সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। বান্দরবনের মাটির যে গুণট এবং মাটির যে পুষ্টি উপাদান, এইটা এবং বৃষ্টিপাতের যে বিতরণটা, কোন সময় বৃষ্টিপাতটা দরকার, সব মিলিয়ে এটা আবহাওয়াটা বান্দরবনে আনারস বিভিন্ন ফল চাষের জন্য উপযোগী। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 4000 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটি। এরই মধ্যে চলছে পাইলিংয়ের কাজ। পর্যটক ও স্থানীয়দের দ্বীপে ওঠানামার একমাত্র ভরসা এই জেটি। তাই পর্যটন মৌসুমের আগেই নির্মাণ কাজ শেষ করার দাবি বাসিন্দাদের। তবে কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বঙ্গোপসাগরের মধ্যে 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের দ্বীপে ওঠানামার একমাত্র ভরসা পূর্ব সৈকতের জেটি। কিন্তু 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর টানা 11 বছর জেটির সংস্কার হয়নি। কয়েক বছর ধরে জেলা পরিষদ সংস্কার করলেও জেটির এখন নাজুক অবস্থা। জেটির দুপাশের রেলিং ভেঙে পড়েছে, ইট সিমেন্ট খসে পড়ছে। কাঠের তক্তা বিছিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। এরপর থেকে দ্বীপবাসীর দাবি উঠে নতুন জেটি নির্মাণের। অবশেষে শুরু হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে নতুন জেটি নির্মাণের কাজ। এখন চলছে পাইলিং এর কাজ। থাকছে 70টি পিলার। দ্বীপের বাসিন্দারা বলছেন জেটি নির্মাণের ফলে দুর্ভোগ লাঘব হবে পর্যটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের। বাৎসরিক কোনো রিপেয়ারের জন্য কোনো ধরনের বরাদ্দ বা এরকম কিছু এখানে আসে না। সঠিকভাবে দুর্নীতি না করে যদি এটা সংস্কার করে তাহলে জনগণের উপকার আসবে। জেটির কাজ চলতেছে, এটা পেয়ে আসলে আমরা সেন্ট মার্টিন দ্বীপবাসী আমরা মনে করি যে ভবিষ্যতে এটা আমাদের জন্য
ভালো কিছু বয়ান। নতুন জেটির বাড়ছে উচ্চতা, রেলিং সহ নানা কাজে লোহার পরিবর্তে লাগানো হবে স্টিলের অবকাঠামো, থাকছে দুটি সিঁড়িও, যার কারণে জেটি নির্মাণের বরাদ্দ প্রায় 7 কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা বলছেন পর্যটন মৌসুমের আগেই শেষ হবে জেটির নির্মাণ কাজ। অক্টোবরের দিকে আমাদের কিন্তু পর্যটকের সিজন শুরু হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমরা যেহেতু লোকাল সাবকন্ট্রাক্টের দায়িত্বে আছি, তা আমরা ওই টার্গেট নিয়েই কাজ করতেছি। এদিকে জেটি নির্মাণের পুরো কাজ তদারকি করছে জেলা পরিষদ। তারা বলছে কাজের গুণগত মান বজায় রেখে নির্মিত হচ্ছে নতুন জেটি। টোটাল আমাদের পাইলিং হবে আপনার 70টা। জেটির নির্মাণ ব্যয়, তার মানে সেন্ট মার্টিন জেটির ওয়াকওয়ে হচ্ছে আপনার 7 কোটি টাকার। বর্তমানে আমাদের পাইলিংয়ের কাজ চলতেছে। 2002 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 350 মিটার দৈর্ঘ্যের জেটিটি নির্মাণ করে দেয়, আর জেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় কক্সবাজার জেলা পরিষদ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। অব্যাহত থাকবে বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক সভায় তিনি বলেছেন, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের আইনের আওতায় নেওয়া হবে। তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান মোদী। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের গ্রেপ্তার ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় সরব হচ্ছিল দেশটির গণমাধ্যম। এমনকি দুদিন আগেই কলকাতায় বিক্ষোভে নেমে এসব ঘটনার জন্য বিজেপির রাজনীতিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের দুর্গাপুরে এদিন এক সভায় ভাষণ দেন মোদী। সাফ জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অব্যাহত থাকবে। রাজ্যের আইন শৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদী। তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বানও জানান ভারতের প্রধানমন্ত্রী। যে ভারতের নাগরিক নয়, যে অন্যায়ভাবে এই দেশে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। মোদী এদিন বিহারের নির্বাচনী সভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান। সেখানে তিনি পাইপলাইনে গ্যাস সরবরাহ, সড়ক সেতু সহ প্রায় 5,500 কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। आज जो गैस आधारित इकोनॉमी का काम आगे बढ़ रहा है। আগামী বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন। সেই ভোটের আগেই নরেন্দ্র মোদীর সভা দিয়ে বিজেপি ভোট প্রচার শুরু করলো বলে মনে করছে রাজনৈতিক মহল। मेरे साथ बोलिए भारत माता की। সুব্রত আচার্য, সময় সংবাদ। রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে তাদের জ্বালানি তেলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের আলোচনায় আরও গতি আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই মন্তব্যে সমর্থন জানিয়েছে মস্কো। এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ায় পড়বে না বলে দাবি করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এরই মধ্যে অব্যাহত রয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলাও। ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা ইউক্রেনীয় ড্রোন কিনতে পারে, যার বিনিময়ে কিয়েভ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সংগ্রহ করবে। নিজস্ব অস্ত্র উৎপাদনও 40 থেকে 50% উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের ইউক্রেনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের সরাসরি সমালোচনা করেছে মস্কো। পাশাপাশি রুশ পার্লামেন্ট একটি বিল পাশ করেছে, যেখানে ইউক্রেনের পক্ষে গান, পোস্ট কিংবা কন্টেন্ট প্রচারে নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় ইস্তাম্বুল বৈঠকের চুক্তি বাস্তবায়নে গতি আনতে হবে। তার কথায় ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় পূর্ণ সমন্বয় জরুরি। ক্রেমলিন জানায়, শান্তি আলোচনায় আরও গতি আনার ব্যাপারে জেলেনস্কির বক্তব্যের সঙ্গে একমত তারা। এদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। অর্থনৈতিক চাপ বাড়াতে ইউরোপ ও যুক্তরাজ্য একসঙ্গে রাশিয়ার তেলের মূল্যসীমা কমিয়ে $47.60 নামিয়েছে, যা বর্তমান আন্তর্জাতিক বাজারের চেয়ে গড়ে 15% কম। এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ার আয়ের ওপর আরও চাপ বাড়াতে চায় পশ্চিমা জোট। রুশ অর্থনীতি নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে ক্রেমলিন জানায়, তারা নিষেধাজ্ঞা মোকাবিলায় অভ্যস্ত হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা প্যাকেজকে অবৈধ বলেও অভিহিত করেছে মস্কো।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তাইওয়ানকে আবারও নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কড়া ভাষায় জানিয়েছেন, তাইওয়ান সরকার যত চেষ্টাই করুক তবুও এই ইতিহাস বদলাবে না। এদিকে লাই চিংতে প্রশাসন বলছে, সামরিক চাপে শান্তি প্রতিষ্ঠা হবে না। চীনের সঙ্গে সংঘাত নয়, আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার আহ্বান তাদের। তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। প্রায় দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া চালায় বেইজিং। তাইপের সঙ্গে মার্কিন ঘনিষ্ঠতার জেরে আন্তর্জাতিক কূটনীতিতেও বাড়ছে উত্তেজনা। এবার তাইওয়ান যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কড়া বার্তা দিল চীন। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান দাবি করেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি সরকারের পক্ষ থেকে যত চেষ্টাই করা হোক তবুও ইতিহাস বদলাবে না। তাইওয়ান ইস্যুকে চীনের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন জিয়ান। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। ডিপিপি সরকার যাই করুক না কেন, ইতিহাস বদলাবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে তাইপে। চীনের সঙ্গে সংঘাতের বদলে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট শাও বিখিম। তিনি বলেন, একতরফা চাপে নয়, সমতার ভিত্তিতেই বিষয়টির মীমাংসা চায় তারা। দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য, প্রযুক্তি বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থ নিয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে রাত দিন কাজ করছে। চীনের এমন মন্তব্য কেবল তাইওয়ান সরকার নয়, এর পশ্চিমা মিত্রদের প্রতিও কড়া বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ফেডারেল পুলিশ। আদালতের নির্দেশে তাকে পায়ে নজরদারি ডিভাইস পড়তে বাধ্য করা হয়েছে, বন্ধ করতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং ছেলের সঙ্গে যোগাযোগও। ডোনাল্ড ট্রাম্প বলেন, জাইর বলসোনারো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তদন্ত বন্ধ না করলে ব্রাজিলের ওপর শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। কুয়াশার মতো ঘন হয়ে আসছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ঘিরে তদন্তের পর্দা। সুপ্রিম কোর্টের আদেশে তার বাসা ও দলের সদর দফতরে অভিযান চালিয়ে 7,000 ব্রাজিলিয়ান রিয়াল ও $14,000 উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে জারি হয় নজরদারি ডিভাইস পড়া ও দেশের বাইরে যোগাযোগে নিষেধাজ্ঞা। বলসোনারোর দাবি, এগুলো সবই বৈধ উৎস থেকে পাওয়া অর্থ এবং তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। স্থানীয় গণমাধ্যমের দাবি, সাবেক এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ নিয়েছে আদালত। যদিও বলসোনারো তা সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে পালানোর কথা ভাবেননি, বরং সুযোগ পেলে ট্রাম্পের সঙ্গে দেখা করে ব্রাজিলের অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন তিনি। আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম যে আমার পাসপোর্ট থাকলে আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে ব্রাজিলের সমস্যাগুলি নিয়ে কথা বলবো। প্রেসিডেন্ট লুলা এখনো ট্রাম্পের সঙ্গে কথা বলেননি। আমার কাছে যা মনে হয় তা হলো তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব চায়। এদিকে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত বন্ধ না হলে ব্রাজিলের পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বলসোনারো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আদালত যদিও বলসোনারোর বিরুদ্ধে কুচেষ্টা এবং বিদেশি হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে, তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জনগণের মধ্যেও দেখা দিয়েছে দ্বিধা। কেউ মনে করেন বলসোনারো জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ করছেন, আবার কেউ আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে একাংশ বলছে, মহামারী কালে তার দায়িত্বহীন আচরণের জন্যই অর্থনৈতিকভাবে এ পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে ব্রাজিলকে। সাদিয়া তাসনিম। এবার জামাতের জাতীয় সমাবেশের খবর। 7 দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ আজ রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে বাংলা মোটরে আছেন সহকর্মী শফিক মুন্সি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী জাতীয় নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং একই সাথে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন যেন সম্পন্ন করা হয়, এরকম আরও সব মিলিয়ে মোট 7 দফা দাবিতে আজ কিন্তু রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দুপুরে সমাবেশ হওয়ার কথা থাকলেও
গতকাল মধ্যরাত থেকে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা রাজধানী ঢাকা অভিমুখে রওনা দিয়েছিল এবং তারা আজ ভোর থেকেই কিন্তু এই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে নেমে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আছি বাংলা মোটর মোড়ে এবং আমরা দেখাতে পাচ্ছি যে হাজারে হাজারে মানুষ এই একদম প্রথম সকালেই তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং তারা যে বিষয়গুলো আসলে আমাদেরকে জানিয়েছে যে বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যার ঘটনা ঘটেছে সেগুলোর বিচার তারা দাবি করে, যেটি আসলে তাদের যে 7টি দফা দাবি আদায়ের জন্য আজ যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশের 7টি দফার মধ্যে একটি। তারা আরও যে বিষয়টি চায় সেটি হচ্ছে নির্বাচনে যেন কোনো প্রকার পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য না থাকে, এজন্য সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি তাদের দাবি রয়েছে। তাদের দাবি রয়েছে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে সেই জায়গাগুলোতে তাদের সাথে নিয়ে কাজ করা, যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। আমরা জেনেছি যে আজকের যে এই সমাবেশের জন্য সারা দেশ থেকে নৌপথ, রেলপথ এবং সড়ক পথে দলটির নেতাকর্মীরা আসছে। আমরা জেনেছি যে দক্ষিণাঞ্চলের মানুষজন যারা আছে, বিশেষ করে বরিশাল বিভাগ, সেই জায়গার মানুষগুলো যেন নির্বিঘ্নে আসতে পারে আজকে সমাবেশে যোগ দেওয়ার জন্য। এজন্য কিন্তু প্রায় 30টির মতো লঞ্চ দলটির পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল, যে লঞ্চগুলো আজ ভোরেই কিন্তু সোহরাওয়ার্দী নেতাকর্মীদের আনার জন্য রাজধানীর সদরঘাটে এসেছে, নোঙর করেছে। আমরা আরও জানি যে উত্তরাঞ্চলের যে জামাতের নেতাকর্মী তাদেরকে আজকের এই সমাবেশে যেন তারা নির্বিঘ্নে আসতে পারে, এজন্য কিন্তু বাংলাদেশ রেলওয়ের 3টি বিশেষায়িত কোচ দলটির পক্ষ থেকে ভাড়া করা হয়েছে, যারা আসলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ থেকে লোকগুলো আসলে আসবে এবং এর বাইরে সড়ক পথে যেন মানুষজন নির্বিঘ্নে আসতে পারে আজকের এই সমাবেশে, সেজন্য প্রায় 10,000-এরও বেশি বাস দলটির পক্ষ থেকে ভাড়া করা হয়েছে এবং এই 3 পথেই কিন্তু হাজারে হাজারে মানুষ আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যে ঢাকায় প্রবেশ করেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর থেকে আজ যে 7 দফা দাবিতে জামাত ইসলামী আয়োজিত সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ। জামাত ইসলামী সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বাংলা মোটরে। আবারও যাচ্ছি দেশের বাইরের খবরে। ইন্দোনেশিয়ায় বাড়ছে বেকারত্বের হার। দেশটিতে উচ্চ শিক্ষিতদের বড় অংশই বেকার। যুবকদের মধ্যে দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের অভাবকে এজন্য দায় দিচ্ছেন বিশ্লেষকরা। সরকারি হিসেব অনুযায়ী ইন্দোনেশিয়ার 15 থেকে 24 বছর বয়সী যুবকের মধ্যে প্রায় 16% কর্মহীন। সংখ্যায় 4,40,00,000, যা থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় দ্বিগুণ। এদের মধ্যে একটি বড় অংশ উচ্চশিক্ষা শেষ করেও চাকরি পাচ্ছেন না অথবা উপযুক্ত মজুরি না পেয়ে অপেক্ষার সিদ্ধান্ত নিচ্ছেন, ফলে তারা শ্রমবাজারের বাইরেই থেকে যাচ্ছেন। যুবকরা যেসব বিষয়ে স্নাতক ডিগ্রি নিচ্ছেন তা অনেক সময় শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিলছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের অভাব। মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো যেখানে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যোগসূত্র গড়ে তুলছে, সেখানে ইন্দোনেশিয়ায় এই অবস্থা অনেকটাই পিছিয়ে। ফলে প্রথাগত শিক্ষা পেলেও কর্মজীবনে ঢোকার দরজা খুঁজে পাচ্ছেন না। 2024 সালে প্রকাশিত এক আঞ্চলিক জরিপে দেখা গেছে অর্থনীতি নিয়ে ইন্দোনেশিয়ার তরুণ ও যুবকদের মধ্যে আশাবাদী প্রায় 58%, যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের তরুণদের মধ্যে গড় 75%-এর উপরে। অর্থনীতিবিদরা বলছেন শ্রমবাজারে অনমনীয়তা ও নিম্ন মজুরি তরুণদের হতাশার পেছনে বড় ভূমিকা রাখছে। অধিকাংশ চাকরি অনানুষ্ঠানিক খাতে হয়, কাজের নিশ্চয়তা বা সামাজিক নিরাপত্তা নেই। 2024 সালের সরকারি পরিসংখ্যান বলছে ইন্দোনেশিয়ার 56% কর্মজীবী মানুষ এখনও অনানুষ্ঠানিক খাতে নিযুক্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
আলবেনিয়ায় হ্রদের তীরে পানির নিচে মিলল ইউরোপের প্রাচীনতম মানব বসতি নিদর্শন। প্রায় ৮,০০০ বছর আগের শিকারী আর কৃষিভিত্তিক সমাজের ইতিহাস উন্মোচিত করলেন প্রত্নতত্ত্ববিদরা। বিশেষজ্ঞদের মতে প্রাচীন এই বসতিটি ৬ হেক্টর এলাকা নিয়ে গড়ে উঠেছিল, যেখানে কয়েকশো মানুষের বসবাস ছিল। নিচে নানা ধরনের নিদর্শন রয়েছে, কাঠের খুঁড়ি, পশুর হাড়, তামার তৈরি জিনিস আর খচিত মৃৎপাত্র। ৩ মিটার পানির নিচে এসব জিনিস সংগ্রহে ব্যস্ত প্রত্নতত্ত্ববিদরা। এমন ভিন্নধর্মী চিত্রের দেখা মিলল আলবেনিয়ার লিন গ্রামের ওরিদ হ্রদে। উত্তর মেসিডোনিয়া আর আলবেনিয়ার সীমান্তে ওরিদ হ্রদ, যা ১০ লাখ বছরেরও বেশি পুরনো। সেই হ্রদের তীর ঘেঁষে গড়ে ওঠা ওই সভ্যতার বয়স নির্ধারণ করা হয়েছে রেডিও কার্বন ডেটিং আর ডেন্ড্রোক্রোনোলজির মাধ্যমে। ইউনিভার্সিটি অফ বার্নের গবেষক আলবার্ট হাফনার বলেন, আল্পস ও ভূমধ্যসাগরীয় এলাকায় পাওয়া অন্য নিদর্শনের তুলনায় এই বসতি অন্তত ৫ শতাব্দী পুরনো, বছর ৬ থেকে ৮,০০০ বছরের মধ্যে। বিশেষজ্ঞদের মতে প্রাচীনতম হ্রদ বেষ্টিত মানব বসতিটি ৬ হেক্টর এলাকা নিয়ে গড়ে উঠেছিল, যেখানে ছিল কয়েকশো মানুষের বসবাস। গবেষকদের প্রত্যাশা, এই আবিষ্কার শুধু ইউরোপের ইতিহাস নয়, বরং মানব সভ্যতার প্রাচীন নিদর্শনের মানচিত্রও বদলে দেবে। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। মাঠে নামার আগে হাই ইন্টেন্স প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এজন্য সৌদি আরব, কাতার, জাপান এবং থাইল্যান্ডের ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করছে বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিত আউয়াল। এই ম্যাচে খেলবেন হামজা ও সমিত সোম। এছাড়াও হংকং ম্যাচের আগে লম্বা সময়ের জন্য হাই প্রোফাইল ফুটবলারদের পেতেই সেপ্টেম্বর উইন্ডোতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং মাঠে নামবে জাপান, সাউথ কোরিয়া আর চায়নার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে। সেখানে বাংলাদেশ খেলবে শুধু নেপালের বিপক্ষে, যে বিষয়টি অনুধাবন করেছে খোদ ফুটবল ফেডারেশন। আর তাই অক্টোবরে জামালদের জন্য একটি বা দুটো হাই ইন্টেন্স ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচের জন্য কোনো জাতীয় দল পাবে না বাংলাদেশ, তবে চাইলেই ম্যানেজ করতে পারে বড় কোনো ক্লাব। সেটা মাথায় রেখেই কাজ করছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। প্রস্তাব দেয়া হয়েছে সৌদি আরব, কাতার, চায়না, জাপান এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবকে। ২ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ। কাতার, সাউদি মেইন দুটো বিবেচনা করতে পারি। ইস্ট এশিয়া আছে, জাপান, কোরিয়া, ইভেন চায়না, যাদেরও কিছু ক্লাব আছে। সো আবার সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় লিগ তো এখন হলো থাই লিগ। তো থাইল্যান্ডের মানে টপ ক্লাবের সাথেও কিন্তু খেলা হয়। আমরা যে আসতে পারে আমরা তাকে আমন্ত্রণ জানাবো। সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলবেন না হামজা সমিত। অনূর্ধ্ব 23 দলের পরিকল্পনায় থাকায় খেলা হবে না ফাহমেদুল ও কিউবা মিচেলের। তবে অক্টোবরের এই প্রস্তুতি ম্যাচে খেলবেন তাদের সবাই, কারণ হংকংয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ সামাল দেওয়ার আগে সেরা একাদশ নিয়েই প্রস্তুতির সর্বোচ্চটাই নিতে চায় বাফুফে। ওরা সিন্স কনফার্ম করতেছে অক্টোবরে আসবে একটু লম্বা সময়ের জন্য, বিকজ আমরা যদি তাদেরকে ট্রেনিংয়ে আনি তারা কিন্তু ফিফা উইন্ডোর বাইরে চলে আসতে হবে, আর যাবে কিন্তু আবার মানে অনেক পরে, হংকং শেষ করে যাবে। তো তাই ওরা সেপ্টেম্বরে এখন আসছে না। নেপাল ম্যাচ সামনে রেখে 13 আগস্ট ক্যাম্প শুরু করবে বাফুফে। আর এএফসি অনূর্ধ্ব 23 বাছাইয়ের জন্য বাফুফের পরিকল্পনা দল অনুশীলন করুক দেশের বাইরে। সেই আলোচনায় বাহরাইনের নাম শোনা গেলেও আয়োজক ভিয়েতনামের কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আজই অনূর্ধ্ব 20 সাফের শিরোপা নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজদের জয়, আর ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হবে আফ্রিদারা। তবে টানা খেলায় ফুটবলারদের চোট আর অনুশীলনের সুযোগ না পাওয়ায় চিন্তিত কোচ পিটার বাটলার। এরপরও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী লাল সবুজ। বসুন্ধরা কিংসের অনুশীলন ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। টুর্নামেন্টে শুরু থেকেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের, তবে মেলাতে হবে কিছু সমীকরণও। দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালে আর লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের।
এবারের সাফের ব্যস্ত সূচি, প্রতিটি দল খেলবে 6টি করে ম্যাচ, মাঝে একদিন করে বিরতি। সূচির জন্য কিছুটা বিপাকেও পড়তে হচ্ছে বাংলাদেশকে। প্রতি ম্যাচের মাঝে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারছে না দল। একই সঙ্গে টানা খেলা থাকায় বিশ্রামের সুযোগ নেই ফুটবলারদের। ইনজুরিতেও পড়েছেন একাধিক খেলোয়াড়। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে বন্যা খাতুনের ইনজুরি চিন্তা বাড়িয়েছে কোচের। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে সাগরিকার 3 ম্যাচের নিষেধাজ্ঞা, যা নিয়ে চিন্তিত কোচ পিটার বাটলার, যে কারণে একাদশেও প্রতি ম্যাচেই পরিবর্তন আনতে হচ্ছে কোচের। যদিও তাতে নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন বাটলার। নিয়মিত অধিনায়ক আফিদা খন্দকারের পরিবর্তে ভুটানের বিপক্ষে ম্যাচে আর্মব্যান্ড দেয়া হয় নবীরন খাতুনকে। প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি পেয়েই জয় নিশ্চিত করতে পারায় উচ্ছ্বসিত এই তরুণ ফুটবলার। লাইফের ফার্স্ট টাইম আমি ক্যাপ্টেনশিপ নিয়ে মাঠে নামছি। আমার কাছে এটা স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। আমরা কালকে মাঠে জয় নিয়ে ফিরতে পারছি, এটাও আমার ক্যাপ্টেনশিপের লাইফে আমি প্রথম ম্যাচেই জয় নিয়ে ফিরছি, এটাও আমার কাছে অনেক আনন্দের। আর সামনে 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ জয় নিয়ে আমরা টুর্নামেন্টটা শেষ করতে চাই। অনুশীলনের উপায় না থাকলেও হোটেলে রিকভারি সেশন করেছে আফিদা তৃষ্ণারা। সকালে সুইমিং এ অংশ নেয় পুরো দল, এরপর স্ট্রেচিং আর জিম করে সময় কাটিয়েছে বাটলারের শিষ্যরা। রিকভারিতেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। প্র্যাকটিস করতে না পারলেও পরের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজ, কেননা আসরে এখন পর্যন্ত এক ম্যাচও জিততে না পারা শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে 9-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চেষ্টা তো আছে প্রথম থেকে, যেভাবে শুরু করেছি। যারা টিমে নতুন আছে তাদেরকেও প্রতি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে, তারা তাদের বেস্টটা দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো করছে। তো এভাবে চাচ্ছি যে পুরো টুর্নামেন্ট শেষ করতে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। টুর্নামেন্টে এখন পর্যন্ত 28 গোল হজম করার বিপরীতে মাত্র 1 গোল দিয়েছে শ্রীলঙ্কা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার ক্রিকেট। বাংলাদেশে এসে মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে পাকিস্তানি ক্রিকেট দল। এদিন মিরপুরে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং প্রতিটা ডিপার্টমেন্টেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ম্যান ইন গ্রিন। বাড়তি নজর ছিল মিরপুরের রহস্যময় উইকেটের দিকে। অনুশীলনের আগে দীর্ঘক্ষণ উইকেট বোঝার চেষ্টা করেছেন অধিনায়ক সালমান আলী আগা। রোববার মিরপুরের এই মাঠে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। দুপুর গড়িয়ে বিকেল, দেখা নেই লিটনদের। তবে কড়া নিরাপত্তায় নির্ধারিত সময়ের আগেই প্রথম অনুশীলনে হাজির পাকিস্তান ক্রিকেট দল। 3.5 বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে মেন ইন গ্রিন। মিরপুরে এসেই পুরো দলের গন্তব্য হোম অব ক্রিকেটের বৈচিত্র্যময় উইকেটের দিকে। প্রায় 14 মাস পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ হবে এখানে। দীর্ঘ সময় দাঁড়িয়ে উইকেট বোঝার চেষ্টা করেছেন অধিনায়ক সালমান আলী আগা। খুঁটিনাটি জানার চেষ্টা করেছেন গ্রাউন্ডস কর্মীদের কাছ থেকে। মাঠে ঢুকে পরিচিত গ্রাউন্ডস স্টাফদের সঙ্গে আলাপচারিতায় মাতেন বর্তমানে পাকিস্তানে কাজ করা বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ ম্যাকডারমট। হয়তো করেছেন স্মৃতিচারণ। ওয়ার্ম আপের পর শিষ্যদের নিয়ে শুরু করেন ফিল্ডিং অনুশীলন। এরপর শুরু নেট প্র্যাকটিস। ব্যাট হাতে হাজির মোহাম্মদ হারিস, যাকে নিয়ে চিন্তা থাকবে বাংলাদেশি বোলারদের। পাকিস্তানের মাটিতে টাইগারদের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে 1 সেঞ্চুরিতে 3 ম্যাচে 185 রান করেছেন এই ব্যাটার। বিপিএলও দেখিয়ে গেছেন দাপট। পরে একে একে ব্যাট হাতে নেটে ঝালিয়ে নেন ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলীরা। এই সাইমও হতে পারেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। হাসান নেওয়াজের দিকেও চোখ রাখতে হবে তাসকিন মুস্তাফিজদের। তবে এদিন মিরপুরের উইকেটে স্পিনটা স্বাচ্ছন্দ্যে খেললেও সতীর্থ এবং নেট বোলারদের পেস সামলাতে খানিকটা বেগ পোহাতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের। পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার বোলিং অনুশীলনে ছিলেন বেশ মনোযোগী। প্র্যাকটিসে চেষ্টা করেছেন নানা ভেরিয়েশনের। পেসার ফাহিম আশরাফরাও বেশ ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। অন্যদিকে লম্বা সফর শেষে দেশে ফিরে এদিন উচ্ছিক অনুশীলন করেনি বাংলাদেশ। মিরপুরে একাই ঘাম ঝরিয়েছেন নাইম শেখ। আগামী রোববার সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশে এসে প্রথম অনুশীলনেই পাকিস্তান জানান দিচ্ছে সিরিজ জয়ের মিশনে এসেছেন তারা। সালমান হারিসরা উইকেট দেখা থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টের জন্যই নিয়েছেন সর্বোচ্চ প্রস্তুতি। যদিও দিনটা বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। হয়তো টিম হোটেলে বসেই পাকিস্তান বদের পরিকল্পনা আছেন লিটনরা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
3 বছর পর ডাক পেলেও পছন্দের পজিশনে ব্যাটিং করার সুযোগ পাননি নাইম শেখ, বরং অন্য ক্রিকেটারের ইনজুরিতে শেষ মুহূর্তে তাকে নামিয়ে দেওয়া হয় নতুন এক পজিশনে। শ্রীলঙ্কা বিপক্ষে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে এমনটাই জানিয়েছেন এই ওপেনার। হোম অ্যাডভান্টেজের কারণে পাকিস্তান সিরিজে এগিয়ে রাখছেন নিজেদের। লম্বা লঙ্কা সফর শেষে বিশ্রামে জাতীয় দল, তবে ব্যতিক্রম কেবল নাইম শেখ। হোম অফ ক্রিকেটে তার 1.5 ঘন্টার দীর্ঘ ব্যাটিং সেশন। ন্যাশনাল টিম না আসায় বল বয় বা থ্রোয়ার কিছুই ছিল না হোম অফ ক্রিকেটে। ব্যক্তিগত দায়িত্বে সে অভাব নিজেই পূরণ করলেন। নিজেকে ঝালিয়ে তো ঠিকই নিচ্ছেন, তবে সুযোগ মিলবে কি? ধূমকেতুর মতো আবির্ভাবের পর ছিটকে যাওয়া সবশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অপেক্ষার অবসান দীর্ঘ 3 বছরের। এর মাঝে নিজেকে প্রমাণে বিপিএল আর এনসিএল এর এক মৌসুমে করেছেন সর্বোচ্চ রান। ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার লিগের রানের সংখ্যাটাও 600-র ওপর। অথচ সেই নাইম শেখের সঙ্গে রীতিমতো মশকরাই করল টিম ম্যানেজমেন্ট। প্রত্যাবর্তনে এই ওপেনারকে নামানো হয় 4 নম্বরে, যে পজিশনে অভ্যস্ত নন ক্রিকেটার নিজেই। আমার 5-এ খেলার কথা ছিল, তো স্যারের সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি, এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডাররা কি জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো কেটেছে সাইড বেঞ্চে বসে। নাইম অপেক্ষায় আরও একটা সুযোগের। পাকিস্তানের বিপক্ষে তা জুটবে কিনা জানেন না, তবে ঘরের মাঠে এগিয়ে রাখলেন নিজের দলকেই। আমরা আমাদের হোমে সবসময় আগায় রাখি নিজেদের টিমকে, এবারও নিজেদের টিমকে আগায় রাখবো। আমাদের বোলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলাররা এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। পাকিস্তান সিরিজের আগে একদিন অনুশীলন করবে টিম বাংলাদেশ। মিরপুরের কন্ডিশন বিবেচনায় ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। সাব্বির মিথুন, সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, হামলায় দমে না যাওয়ার হুঁশিয়ারি। জাতীয় সমাবেশ আজ রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা। শাহবাগ সহ আশপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ। এবং হাসিনার শাসনামলে বাগিয়ে নেন পূর্বাচলের 10 কাঠার প্লট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দুদকে, বিচারের মুখোমুখি করার দাবি। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।